শ্যামাপ্রসাদ বললেন, আমি বিশেষ কোনো সম্প্রদায়ের জন্য আসিনি, কিন্তু যেটা চলেছে আজকে পূর্ব পাকিস্তানে সেটা মানব সভ্যতার কলঙ্ক। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি ছিলেন একজন ভারতীয় রাজনীতিবিদ, শিক্ষাবিদ এবং ব্যারিস্টার। তিনি ভারতীয় জনসংঘের প্রতিষ্ঠাতা ছিলেন এবং নেহেরু সরকারের মন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন। দেশভাগের সময় তিনি বাংলা ও অসমের কিছু অংশ পাকিস্তানের অন্তর্ভুক্তির বিরোধিতা করেন এবং এই বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ভারতীয় রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে আছেন। তার রাজনৈতিক আদর্শ, দেশভাগ বিরোধী অবস্থান এবং কাশ্মীর সমস্যার সমাধানে ভূমিকা নিয়ে তিনি আজও স্মরণীয়। এই নিয়ে রাজ্য বিজেপির সভাপতি সমীর ভট্টাচার্য বলেন, শ্যামাপ্রসাদ মুখার্জি যখন রাজনীতিতে আসেন বা রাজনীতিতে আসতে বাধ্য হন, তখন কিন্তু তার জন্য রাজনৈতিক আঙিনাটা খুব একটা মসৃণ ছিল না। 1937 থেকে 1939 পূর্ব পাকিস্তানে হিন্দুদের উপরে ব্যাপক অত্যাচার, বলপূর্বক ধর্মান্তকরণ, জোর করে হিন্দু মেয়েদের বিয়ে করে নেওয়া, একটার পর একটা বিগ্রহ মন্দির ধ্বংস করা এবং কার্যত ব্রিটিশ ইন্ডিয়ায় ব্রিটিশের নীরবতা শ্যামাপ্রসাদকে বিচলিত করেছিল। ঠিক তার আগে একটি ঘটনা ঘটে। শেখ আবদুল্লাহ কার্যত হরি সিং এর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে দেন। পরিস্থিতি এতটাই জটিল হয়ে ওঠে যে মহাত্মা গান্ধী উপদেশ দেন যে হরি সিং এর উচিত এই মুহূর্তে সমস্ত দায়িত্বভার শেখ আবদুল্লাহর হাতে ছেড়ে দিয়ে কাশিবাসী হবার। আর সাভারকার জেল থেকে বেরিয়েছেন, যে সাভারকারকে কার্যত বর্তমান বিভিন্ন ওই সন্ধ্যাবেলার দৈনন্দিন রাজনৈতিক রূপচর্চায় বিভিন্ন নেতারা আজকে কার্যত মুরগি চোর বানিয়ে দিয়েছেন, সেই বীর সাভারকার। তিনি গান্ধীজির স্টেটমেন্টের পাল্টা কাউন্টার করলেন, কারণ সেই সময় হায়দ্রাবাদে নিজামের রাজত্বে 82% হিন্দু, 18% মুসলমান। সরকারি চাকরিতে কোনো হিন্দুদের প্রতিনিধিত্ব নেই, আর বেশভূষায় কে হিন্দু কে মুসলমান সেই অবস্থায় চেনা যেত না। সাভারকার বললেন, এই মুহূর্তে নিজামের উচিত সমস্ত দায়িত্বভার হিন্দুদের হাতে ছেড়ে দিয়ে তার মক্কায় চলে যাওয়া। শ্যামাপ্রসাদ সাভারকার তার হিন্দু মহাসভার জন্য পশ্চিমবঙ্গে তথা অবিভক্ত বাংলায় একটি মুখ খুঁজছিলেন। অনুরোধ করেছিলেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে হিন্দু মহাসভায় যোগ দিতে। তিনি অত্যন্ত বিনম্রতার সঙ্গে, শ্রদ্ধার সঙ্গে সেই অনুরোধকে প্রথমে প্রত্যাখ্যান করেছেন। কিন্তু 1937 থেকে 1939 এই চরম অত্যাচারের সময় শ্যামাপ্রসাদ গিয়েছিলেন সুভাষচন্দ্র বসু, শরৎচন্দ্র বসুর সঙ্গে দেখা করতে তাদের ভবানীপুরের বাড়িতে। শ্যামাপ্রসাদ বললেন, আমি বিশেষ কোনো সম্প্রদায়ের জন্য আসিনি, কিন্তু যেটা চলেছে আজকে পূর্ব পাকিস্তানে সেটা মানব সভ্যতার কলঙ্ক। যা চলেছে কোনোদিন সভ্য সমাজ সেটাকে মেনে নিতে পারে না। সুভাষ বোসকে বলেছিলেন, আপনাকে মানুষ বিশ্বাস করে, আপনার এই প্রবল জনপ্রিয়তা, আপনি যদি নেমে একবার এর বিরুদ্ধে কোনো মিছিল করেন তাহলে নিঃসন্দেহে ব্রিটিশ সরকারের উপরে একটা চাপ তৈরি হবে। শ্যামাপ্রসাদ বুঝেছিলেন যে এই মুহূর্তে কংগ্রেসের পক্ষ থেকে কোনো আন্দোলন চলবে না। তিনি সুভাষ বোসকে অনুরোধ করেছিলেন যে অন্তত আপনারা একটা স্ট্রং স্টেটমেন্ট দিন এই ঘটনার বিরুদ্ধে। শরৎ বোস, সুভাষ বোসেরা সেদিন কিন্তু নীরব ছিলেন। শ্যামাপ্রসাদ নিজের লেখায় জানাচ্ছেন, আমি তাদের বলি যে আমি রাজনীতিতে আসতে চাই না, রাজনীতি আমার কাছে খুব একটা ভালো লাগার বিষয় নয় বা আমি সেখানে স্বচ্ছন্দ নই। আমি আমার নিজস্ব একাডেমিক ফিল্ডেই আমি আমার মতো করে থাকতে চাই, কিন্তু যদি এ ধরনের কোনো পরিস্থিতি তৈরি হয় বাধ্য হয়ে পশ্চিম বাংলার মাটিতে আমাকে নতুন একটা ফ্রন্টকে খুলতে হবে। তখন কিরণ শঙ্কর রায় কংগ্রেসের সভাপতি,
রবার স্ট্যাম্প কিরণ শঙ্কর রায়ের হাতে, কিন্তু মানুষ আছেন নেতাজি সুভাষচন্দ্র বসুর সঙ্গে, শরৎ বসুর সঙ্গে। সুভাষচন্দ্র বোস ছিলেন সাভারকারের সবচেয়ে বড় বিরোধী, হিন্দু মহাসভার সবচেয়ে বড় বিরোধী। হিন্দু মহাসভার প্রত্যেকটি সভার কয়েকদিনের মধ্যেই তিনি গিয়ে আবার সেখানে পাল্টা সভা করে বলতেন যে ত্রিশূল নিয়ে আর যাই হোক রাজনীতি করা যায় না, যেটা বিভিন্ন সময় সংবাদ মাধ্যমে পরিবেশিত হয়। কিন্তু সুভাষ বোসের আশা ছিল যে অদূর ভবিষ্যতে কংগ্রেসের ক্ষমতা তার হাতে চলে আসবে। সেজন্য যদি শ্যামাপ্রসাদ মুখার্জির মতো এই ধরনের একজন ব্যক্তিত্ব কোন রাজনৈতিক দল খোলেন, তাহলে লোকসান যেটা হবে সেটা কংগ্রেসের হবে। শ্যামাপ্রসাদের ডাকে মানুষ কিভাবে সাড়া দেয় সেটা দেখা গিয়েছিল বিভিন্ন সময়। এমনকি যে কবিগুরু রবীন্দ্রনাথ নিয়ে একটু আগে আলোচনা করা হচ্ছিল, রবীন্দ্রনাথ যখন শ্মশানে পৌঁছন তখন তার শরীরে বস্ত্র থাকা তো অনেক দূরের কথা, একটা চুল একটা দাড়ি অবশিষ্ট ছিল না। তার ছেলে মুখাগ্নি করবার জন্য নৌকো করে হাওড়ায় গিয়ে তারপরে উল্টো রাস্তায় ফিরে নিমতলা শ্মশান ঘাটে ঢুকতে হয়েছিল। আর সেদিন যিনি স্ট্যাম্পেড হয়ে যাবে মানুষ, সেই অবস্থায় দাঁড়িয়ে শুধু একটা শব্দ বানে সমস্ত মানুষকে শান্ত করে দিতে পেরেছিলেন তিনি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। তিনি বলেছিলেন কাউকে গুরুদেবকে সম্মান জানাতে এসে তাকে অসম্মানিত করবেন না। তো সুভাষচন্দ্র বোসের ধারণা ছিল যে যদি কোনো রাজনৈতিক ফ্রন্ট খোলা হয় কংগ্রেস দুর্বল হবে, মানুষ কংগ্রেস থেকেই শ্যামাপ্রসাদ মুখার্জির কাছে চলে যাবে। কিন্তু সুভাষ বোস বললেন এ ধরনের কোনো পরিস্থিতি তৈরি হবে না, কিন্তু এ ধরনের পরিস্থিতি যদি কোনোদিন তৈরি হয় তাহলে সেটা জন্মের আগেই আমি খুন করে দেব। এরপরের ইতিহাস প্রত্যেকের জানা। কার্যত কংগ্রেস থেকে বিতাড়িত হয়ে গিয়ে কমিটি করতে না দিয়ে চূড়ান্ত অসহযোগিতা করে বাংলা, বাঙালির অস্মিতা, বাঙালির ভাবাবেগের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে সুভাষচন্দ্র বোসকে কংগ্রেস থেকে সরিয়ে দেয়া হলো। এই যে আমরা বাঙালিরা আজকে 23শে জানুয়ারি রাজনীতি খেলা করি আর 25শে বৈশাখ সংস্কৃতি খেলা করি, মনে রাখবেন নেতাজি সুভাষচন্দ্র বসু সীতারামাইয়াকে পরাজিত করেছিলেন বাংলার কংগ্রেসীদের ভোটে নয়। মহারাষ্ট্রের নরিম্যানের ভোট, পাঞ্জাবের ভোট, উত্তরপ্রদেশের কিয়দাংশের ভোটে সুভাষচন্দ্র বসু নির্বাচিত হয়েছিলেন। বাংলার কংগ্রেসীরা সুভাষচন্দ্র বসুর বিরুদ্ধে ভোট দিয়েছিলেন। সেই সুভাষচন্দ্র বসুর যার দলের লোকেদের পাথরের আঘাতে শ্যামাপ্রসাদ মুখার্জির মাথা ফেটেছিল মোহাম্মদ আলী পার্কে, তিনি মাথায় হাত দিয়ে বলেছিলেন উত্তেজিত হবেন না, এই রক্তের প্রতিবাদটা আপনারা করুন নির্বাচনের মধ্যে। যদিও সেই নির্বাচনে শ্যামাপ্রসাদের দলের ফলাফল খুব একটা ভালো হয়নি, কিন্তু যখন সুভাষচন্দ্র বসু দেশ ছাড়ছেন, কোন প্রেক্ষাপটে শ্যামাপ্রসাদ মুখার্জি রাজনীতির অঙ্গনে এসেছিলেন, সুভাষচন্দ্র বসু প্রথমে চলে গেলেন জিন্নার কাছে। জিন্নার সঙ্গে দীর্ঘ আলোচনার পর তিনি চলে যান সাভারকারের কাছে। যে সুভাষচন্দ্র বসু সাভারকারের সবচেয়ে বড় সমালোচক ছিলেন, যিনি বিভিন্ন সময় অনেক আক্রমণাত্মক শব্দে বীর সাভারকারকে আক্রমণ করেছিলেন, সেই সুভাষচন্দ্র বসু নিজের জীবন সায়ান্নে, পশ্চিমবঙ্গে তার রাজনৈতিক জীবন সায়ান্নে দাঁড়িয়ে বীর সাভারকারের প্রসঙ্গ টেনে এনেছেন, তাকে সমর্থন করেছেন, তার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। 1947 দেশভাগ প্রায় তৈরি হয়ে এসেছে। সারা দেশে নতুন করে মানুষ উত্তাল হয়ে উঠেছেন যে বিভাজন ছাড়া আমাদের সামনে অন্য কোনো পথ খোলা নেই। গান্ধীজি 42 সালে হরিজন পত্রিকায় লিখে দিয়েছেন যে আমার কোনো এমন অহিংস পথের জানা নেই যেখানে বিশাল সংখ্যক মুসলমানের মাইনরিটি হ্যাজ এ রাইট টু সেলফ ডিটারমিনেশন, মানে আত্মনিয়ন্ত্রণের অধিকারের দাবি থেকে তাদের সরিয়ে দেওয়া যায়, এবং যদি অবশিষ্ট বড় অংশ যদি তার বিরুদ্ধে রুখে না দাঁড়ায়। গান্ধীজি হয়তো সিভিল ওয়ার চেয়েছিলেন, গান্ধীজি চেয়েছিলেন ভারতবর্ষের মানুষ এই বিভাজনের বিরুদ্ধে রুখে দাঁড়াক, গান্ধীজি চেয়েছিলেন মানুষ পথে নামুক,
গান্ধীজিকে যেভাবে উপস্থাপিত করা হোক না কেন, গান্ধীজি তার হরিজন পত্রিকায় এই শব্দবন্ধগুলো মানে রেজিস্টার করে গেছে। 1947 সালে জানুয়ারি মাস কেসি চ্যাটার্জি আজাদ হিন্দ ফৌজের লেফটেন্যান্ট জেনারেল, তিনি কলকাতায় একটি কমিটি গঠন করলেন। তার উদ্দেশ্য ছিল বাঙালি হিন্দুদের জন্য একটা সেপারেট হোমল্যান্ড চাই। ধীরে ধীরে কেসি চ্যাটার্জির এই আন্দোলনে বা তার এই আবেদনে অনেক প্রগতিশীল বুদ্ধিজীবী শিক্ষিত মানুষজন আজকে আসতে শুরু করলেন, তার এই বক্তব্যকে, তার এই অবস্থানকে সমর্থন করলেন। আর একদিকে ভারতের কমিউনিস্ট পার্টি ভারতকে 28টি ছোট ছোট রাজ্যে বিভক্ত করে তারপরে ব্রিটিশের কাছে ডমিনিয়ন স্ট্যাটাস দেবার জন্য আবেদন করে তাদের সেই ম্যাপটি যেটা তারা তৈরি করেছিলেন সেটা পিপলস ওয়ার পত্রিকায় প্রকাশিত করলেন। অবিভক্ত কমিউনিস্ট পার্টির নেতারা প্রকাশ্যে বলেই দিলেন যে এত বিরাট বিপুল দেশে, যেখানে এত বৈচিত্র্য আছে, এত ভাষার কত ব্যবধান আছে, এই দেশে আমাদের তথাকথিত বিপ্লবকে একসঙ্গে আনা সম্ভব নয়। তাই যদি রাষ্ট্রের সীমানা ছোট হয়ে যায়, আমাদের বিপ্লব আনতে অনেক সুবিধা হবে। মাও সেতুংকে যে অবস্থা ফেস করতে হয়নি, লেনিনকে যে অবস্থা ফেস করতে হয়নি, কমিউনিস্ট পার্টি 1932 থেকে 1936-38 পর্যন্ত তাদের প্রবল শক্তি বৃদ্ধির পরেও শুধুমাত্র গান্ধীজির ব্যক্তিত্ব এবং গান্ধীজির উচ্চতার কাছে তারা এমন জায়গায় পৌঁছেছিলেন, তারাও পর্যন্ত বিভিন্ন স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে বাধ্য হয়েছিলেন। তারা সরাসরি নিজেদের ঘোষিত মতাদর্শের সঙ্গে কম্প্রোমাইজ করে ফেলেছিলেন। ঠিক এই মুহূর্তে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির ভূমিকা। শ্যামাপ্রসাদ মুখার্জি হিন্দু মহাসভার নেতা, সর্বকনিষ্ঠ উপাচার্য। এই যে আমরা বাংলায় মাধ্যমিক পড়ছি, উচ্চ মাধ্যমিক পড়ছি, জীবন বিজ্ঞান, ভৌত বিজ্ঞান, বিভিন্ন ইংরেজির বিজ্ঞানের প্রতিশব্দ বাংলায় নিয়ে আসা, এর জন্য যিনি কমিটি তৈরি করেছিলেন, এর জন্য এই পড়ার যিনি ব্যবস্থা করে দিয়েছিলেন, আজকে যে অবস্থায় আপনারা বাংলা ভাষা মানে ফিজিক্স কেমিস্ট্রিকে যে শব্দবন্ধে দেখছেন, সেটা শ্যামাপ্রসাদ মুখার্জির অবদান। ব্যুরো রিপোর্ট, এনডি বাংলা নিউজ। সবার আগে সব খবর, সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না।